আজকে যে রিপোর্টটা উনি করলেন শুভেন্দু শেখর রায়, মানে 21শে জুলাইয়ের উপরে শুভেন্দু অধিকারী যেটা করলেন, সেই রিপোর্টটার উপরে একটা আলোচনা চাইছিল, 1 ঘন্টার আলোচনা হতো, ওরাও বলতেন আমরাও বলতাম। কারণ এই রিপোর্টটা তো 100% রিপোর্ট নয়, তার থেকে কিছু কিছু তুলে তুলে নিয়ে বলা হয়েছে। তো সেটা সত্য মিথ্যা যাই না, আমরা সেটার উপরে আলোচনা চাইছিলাম যে এই বিধানসভা চলাকালীন যেদিন খুশি আপনার, কালকে দিতে হবে কি আজকে দিতে হবে কোনো কথা বলিনি। যেদিন আপনার মনে হয় আপনি এই বিধানসভা চলতে চলতে যে কোনো একদিন সময় দিন আমাদের আলোচনা করার জন্য। কিন্তু সেটা উনি দিলেন না, এটাকে বিয়ে কমিটিতে পাঠিয়ে দিলেন। সম্ভবত আর বিয়ে কমিটি হবে বলে আমার মনে হয় না, কারণ যারা বিজনেস তো ঠিক করাই আছে, বিজনেস তো ঠিকই হয়ে গেছে, আর তো বিয়ে কমিটি হবে না। একটা প্রশ্ন উঠছে যে যে রিপোর্টটা 14 বছর আগে প্রায় জমা পড়েছিল, সেই 14 বছর কেন লেগে গেল রিপোর্ট প্রকাশ করতে? আগের মুখ্যমন্ত্রী কেন প্রকাশ করলেন? সেটা এই মুহূর্তে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয়। এই কারণে আমাকে আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা বলতে হবে, কারণ কি কেন দেওয়া হয়নি তার উত্তর তো আমি দিতে পারবো না। তুমি যা এসে দায়িত্ব কথা বলে তোমার নিশ্চয়ই আমি তাদের আসবো, হাউস তো চলবে, আমি এই প্রশ্নের উত্তর দেবো। রিপোর্টের যে গুরুত্বপূর্ণ কয়েকটা জিনিস বক্তব্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী, তার মধ্যে একটা হচ্ছে যে সুপারিশ ছিল যে যারা নিহত হয়েছেন তাদের 25 লক্ষ টাকা, আহতদের 5 লক্ষ টাকা করে দেওয়া। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকার নিহতদের 5 লক্ষ টাকা, আহতদের মাত্র 15,000 টাকা করে দিচ্ছে। নিহতদের 2 লক্ষ টাকা, আহতদের 15,000 টাকা করে দিচ্ছে। উনি বলছেন যে ওরা যদি চান তাহলে এই সরকার মুখ্যমন্ত্রী ফান্ড থেকে তাদের 25 লক্ষ টাকা করে এবং 5 লক্ষ টাকা করে। আমার যতদূর জানা আছে, পুরোটা বলতে পারবো না। সেই সময় একটা ফান্ড তৈরি করা হয়েছিল, সেই ফান্ড থেকেও আলাদা করে সরকারি ভাবে না, সেটা আলাদা করে টাকা দেওয়া হয়েছিল। প্রত্যেকটি পরিবারকে, যত কোনো মানুষ মারা গেছে যেসব বাড়িতে, প্রত্যেকটি পরিবারকে চাকরি দেওয়া হয়েছিল, সরকারি চাকরি দেওয়া হয়েছিল। এখানে উনি উল্লেখ করলেন না, হয়তো অন্য কোনো জায়গায় আছে সেটা উল্লেখ করেনি। এগুলো কিন্তু রাজ্য সরকার করেছিল। এর থেকেও আর কি কি হয়েছিল আমি সবটা জেনে আপনাদেরকে রিপোর্ট করতে পারবো। এই মুহূর্তে আমি সব টাকা মনে নেই আমার, অনেক জিনিস আমার এটুকু মনে আছে, একটা ফান্ড হয়েছিল, তাতে আমরা সকলে কন্ট্রিবিউট করেছিলাম, বহু মানুষ টাকা দিয়েছিল। সুভাষ মুখার্জি মুখোপাধ্যায় সেই কমিটির চেয়ারম্যান ছিলেন, সেই কমিটি ডিসবাস করেছিল টাকা। সমস্ত যারা যারা আহত হয়েছেন বা নিহত হয়েছেন তাদের পরিবারকে টাকা দেওয়া হয়েছিল আলাদা করে এই ফান্ডের মাধ্যমে, আর সরকার ওদের টাকা দিয়েছে। আর যে গুলি চালানোর যে ঘটনা ঘটেছিল, সেই গুলি চালানোর কার্যত অযৌক্তিক ছিল বলে রিপোর্টে 100% যেটা আমরা দাবি করি আর কি, যে পুলিশের গুলি চালানোটা সম্পূর্ণ অযৌক্তিক ছিল। দেখা যাচ্ছে যে রিপোর্টে আজকে বিশেষ করে মনীষ গুপ্তর প্রসঙ্গ উঠে এলো, তাকে মন্তব্য উপযুক্ত বলেই বলা হচ্ছে। এই মনীষ গুপ্ত গত সরকারে কিন্তু শাসক পদ পেয়েছেন, তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, সেই একটা কথা বলেছেন যে কমিশনের কাছে রিপোর্ট দেয়নি সরকার, তার কারণে বিদ্যুৎ মন্ত্রীকে পাঠানো। কারণ সেই সময় তিনি বিদ্যুৎ মন্ত্রী ছিলেন, এই জন্য রিপোর্টটা প্রকাশ করেন। সবই উত্তর তাই আমার মনে পাত্র মুখ্যমন্ত্রী দেবেন, আপনার তাদের চান কথা বলবেন। এই কথা এই মুহূর্তে কি কি কারণ ছিল, কেন দেওয়া গেল না, এটা আমাকেও জেনে বলতে হবে। উনি আরেকটা বলছেন যে এই 21শে জুলাইকে ব্যবহার করে বহু সম্পত্তি বানিয়েছেন, মানে সেগুলো সম্পর্ক নেই, কে কি করলো না করলো। আমি যদি বাইরে বিদেশে বেড়াতে যাই, আমি তো সেদিন ছিলাম, আমি এই কোন জায়গায় যাচ্ছি বা ওকে কোথাও দেখিয়ে আমি রোজগার করছি তা তো নয়। রোজগার যদি কই করাচ্ছে সে জায়গায় যেতেই পারে, অথবা পার্টি ফান্ডে থেকে যেতেই পারে। আর শহীদ পরিবারগুলোকে উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী আজকে বার্তা দিচ্ছেন যে আপনারা ওদের কাছ থেকে দূরে থাকবেন, আপনাদের ওরা ব্যবহার করেছে, আপনাদেরকে কিছু দেয়। প্রত্যেক পরিবার পেয়েছে, প্রত্যেক পরিবার পেয়েছে, শুধু এখন নয়, আরো আগে সিপিএমের আমলে
মারা গিয়েছিল ওই মনে পড়ে তোমাদের যে খাদ্য আন্দোলনের সময় একটি বাচ্চা ছেলে গুলি খেয়ে মারা যায় ধরুন নুরুল, তার মাকে পর্যন্ত বাড়ি দিয়েছে। উনি চাকরি করার ক্ষমতা ছিল না, ওনাকে বাড়ি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বামফ্রন্ট সরকার কিন্তু ওকে বাড়ি দিয়ে যায়নি, উনি বাড়ি চেয়েছিলেন, তাকে বাড়ি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় নুরুলের মাকে। যে নুরুলের মাকে নিয়ে নুরুলের নিয়ে অনেক গান বেরিয়েছিল, তার ট্রেনে সেই সব গান গাওয়া হতো, কিন্তু সেই নুরুলের যাকে নিয়ে ভোট করেছিলেন সিপিএম, তাকে কিন্তু একটা বাড়িও দিয়ে যায়নি, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন বাড়ি। আরেকটা এই যে আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু শেখর শুভেন্দু অধিকারী একটা রিপোর্ট পেশ করলেন, যেটা 21শে জুলাই কেন্দ্রিক, এবং তিনি জাস্টিস সুশান্ত চট্টোপাধ্যায় যে রিপোর্ট, সেই রিপোর্টের কিছু অংশ পড়ে শোনালেন। প্রথমত রিপোর্ট সম্পূর্ণ না পড়লে সেটা ঠিক রিপোর্টটার উপর যে জাজমেন্ট করা খুব মুশকিল আছে। তবু উনি যেটা করেছেন তার উপর আমি আমাদের রুলস অফ বিজনেস যে আছে তার 319 যে সুযোগ আছে আলোচনা করার, তিনি রিপোর্ট দিলেন আর আমরা চুপচাপ শুনলাম তা তো নয়। আমি সঙ্গে সঙ্গে একটা চিঠি দিই স্পিকারকে, প্রথমত তিনি ব্যাপারটা উনি পড়ে বুঝতেই পারছি না, পড়ে শুনিয়ে দিলাম, পড়ে শুনিয়ে দেওয়ার পরে তিনি নিলেন, নেওয়ার পরে যেটা যেটা ডিক্লেয়ার করলেন সেটা আমি খুবই আনফর্চুনেট, যে জিনিসটাকে এড়িয়ে যাচ্ছেন বিধানসভা আলোচনাটাকে। স্পিকারকে এর আগেও যখন আমি নোটিশ করেছি, সেই নোটিশটাকে ডিসপোজও করেনি, আজকে ডিসপোজ করলেন কি বলে যে আমি এটাকে বিয়ে কমিটিতে দেবো। এরকম ধরনের কোনো নিয়ম আজ পর্যন্ত শুনিনি আমরা, এত বছর আছি, যে কেউ কোনো নোটিশ দিলে, এই ধরনের নোটিশ দিলে স্পিকারই ডিসপোজ করেন যে হবে বা হবে না, না কিনা বললেন। উনি বললেন এটা আমরা বিয়ে কমিটিতে, আর কোনো বিয়ে কমিটি হওয়ার চান্সই নেই, আর কোনো বিয়ে কমিটি হওয়ার চান্সই নেই। যদি হয় তাহলে বলতে পারবো না, কিন্তু এটা বিয়ে কমিটির বিষয়ই নয়। অর্থাৎ সরকারের যিনি দায়িত্বে আছে, হাউস যিনি চালান, তার কাছে যদি বারবার এইভাবে আমরা উপেক্ষিত হই এবং আমাদের ন্যায়সঙ্গত দাবি যদি না দেওয়া হয়, তাহলে তো আমার মনে হয় এই সরকার গণতান্ত্রিক যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটাকে তারা মেনে চলছেন না। এই বিধানসভায় বলা হলো যে বিরোধীরা নাকি বলার সুযোগ পেতেন না। আপনারা তো আছেন এখানে সবাই, বিরোধীদের 50% সময় দেওয়া হতো, এবং আমরা কখনো টোলা টাকায় করা হয়নি, এরও অনেক সময় হয়েছিল, হাসিম আব্দুল হালিমের সময় এটা করা হয়েছিল, কিন্তু আমরা আমাদের সময়তে কিন্তু পুরো 15 বছরই 50% সময় দেওয়া হতো বিরোধী দলকে, আর 50% সময় নিতাম আমরা। বিধানসভায় বললেন একজন, আমি তার প্রতিবাদও করলাম যে কখনো তা হয়নি। তো এভাবে স্পিকার অবশ্য নতুন মানুষ, তাকে খুব একটা আমি সমালোচনা করতে চাই না, কিন্তু তার পাশে তো সরকারি অফিসাররা থাকেন। এমন তো না, যখন আমাদের বিমানবাবু ছিলেন, কিন্তু বাসের সামনে তো প্রিন্সিপাল সেক্রেটারি বসে আছে, ওনার কাছ থেকে তো আইডিয়া নেবেন কি বলবেন না বলবেন, নতুন হলে তাই হয় যে তারা অনেক সময় অফিসারদের কাছ থেকে জেনে নেন কি বলতে হবে, কিন্তু তিনি সেটাও করছেন না। তিনি একতরফা ভাবে যে কথাগুলো ঘোষণা করছেন, তার দ্বারা আমাদের যে অধিকার, সেই অধিকার খর্ব হচ্ছে বলে আমি মনে করি। বিধানসভার সদস্য হিসেবে আমাদের কিছু অধিকার আছে, সেই অধিকার খর্ব করা হচ্ছে বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানরা আর্থিক বিলে সই করতে পারবে না, সেক্রেটারি সই করবে। তো এতে কি পঞ্চায়েতের দুর্নীতি রোধা সম্ভব বা হিংসা পঞ্চায়েত স্তরে? না, আজকে অনেক কথা হচ্ছিল, চোর ফোর অনেক কিছু শুনছিলাম, কিন্তু একদিন আর দুদিন আগে আমি কাগজে দেখলাম জিতেন্দ্র তিওয়ারি বলেছেন, বিজেপি লেভেল, তাই না? ঠিক বললাম তো? হ্যাঁ। উনি বলেছেন যে 15 বছরে তৃণমূল যা করতে পারেনি দুর্নীতি বা চুরি করি ইত্যাদি ইত্যাদি, এটা দেড় মাস 2 মাসেই বিজেপি তাই করে ফেলেছে। এখন কোনটা ঠিক কোনটা বেঠিক আমি ঠিক বলতে পারবো না। যদি মানে পঞ্চায়েত স্তরে এই ধরনের বিল আনলে রোধা সম্ভব হবে? এই স্ক্যাম অনেক সময় দেখতে পাওয়া যায়, এই অর্থ নিয়ে টানাটানি চলে যাচ্ছে, ওই মারামারি হিংসার ঘটনা ঘটে, সেটা বন্ধ হবে যাতে যদি সই করার অধিকার বন্ধ হয়? না, প্রথমত একটা ডেমোক্রেটিক ইনস্টিটিউশন তো,
এখন বিধানসভায় যদি পার্লামেন্ট যদি রিলিজ করে যে বিধানসভার মুখ্যমন্ত্রী কোনো অধিকার থাকবে না, তাহলে সেটা ইনভার্টার ডেমোক্রেটিক হবে। সবসময় তো ফাইনালি আমিও মন্ত্রী ছিলাম, আমাদের কাছে অ্যাপ্রুভাল নিয়ে তো আমার বিলটা পাস হতো বা যা হওয়ার হতো, আমাদের তো সই করার অধিকার ছিল। এটা ডেমোক্রেসির নিয়ম, রাস্তা বার করতে হবে। কিন্তু গণতন্ত্রের যে অধিকার গুলো দেওয়া হয়েছে নির্বাচিত প্রতিনিধিত্বের, সে অধিকার কেড়ে নেওয়ার আমি পক্ষে না। যদি আরেকটা মুখ্যমন্ত্রী একটা বলেছেন যে মহাভারত থেকে কিভাবে মানে ফাইল লোপাট হয়ে গেছে, তার একটা তদন্ত করা। সে বলেছেন করবেন, সেটা ওনার ব্যাপার। আর কার নির্দেশে গুলি চলেছিল সেই ব্যাপারে, কার নির্দেশে 21 জুলাই গুলি চলেছিল সেখানে রিপোর্টে কোনো তথ্য নেই। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টা কার নির্দেশে, সেই সময় মনীশ গুপ্ত অস্বীকার করেছিলেন যে তিনি গুলি চালানোর নির্দেশ দেননি, গুলি চালানোর কথা উনি বলেননি। তাহলে কার নির্দেশে গুলিটা চললো, এটাও তো একটা খুব বড় ব্যাপার। মনীশ গুপ্ত আছেন, বাকি রামরাম আছে, সবাই দরকার হয় একবার এটা নিয়ে তদন্ত হতেই পারে কে দায়ী তার জন্য। কিন্তু মনীশ গুপ্ত এই সময় অস্বীকার করেছিলেন যে আমি কোনো গুলি চালানোর নির্দেশ দিইনি। এটা নিয়ে তদন্ত আরেকবার দরকার মনে করছি, যে আসল যেখানে গুলি চালানো অযৌক্তিক বলা হচ্ছে সেখানে কার নির্দেশে গুলি চললো সেটাই জানা গেল। তদন্ত দরকার, এতগুলো প্রাণ চলে যাবে। হওয়া উচিত আমার মনে হয়। আরেকটা হচ্ছে আপনি তো খেলাধুলার প্রচন্ড পছন্দ করেন, বক্সিং এ হচ্ছে যে গতকাল খেলার জন্য দেখা গেল যে সারা রাত বন্ধ খুলে রাখা হলো, প্রচুর খেলা দেখতে গেলে সরকারের আধিকারিকরা থাকলো, মানে এটা ভালো ইঙ্গিত। ভালোই হয়। ইন্ডিয়া খেলা দেখতে বাড়িতে হয়তো ভালো টিভি নেই, বহু লোকের, আমিও তো সারা রাত জেগেছি বাড়িতে। খেলাটা দেখে মনোপুত হয়নি, কারণ একতরফা খেলা হয়ে গেছে, ভালো লাগেনি। তো যাই হোক, আম, কিন্তু খেলা দেখার জন্য যদি কেউ ব্যবস্থা করে দেয় সরকারি ভাবে, তাতে আমার অখুশি হওয়ার মতো কোনো কারণ নেই। তাও লন্ডনের মতো জায়গা। ভালো। ওকে, রোডে যারা করছেন প্রথম যেমন তারা বলছে আমাদের দিকে আসুন, আপনারা বলছেন যে আপনাদের দিকেই যেতে, বরাবর অনেক কোন দিকে যাবেন? বরাবর বরাবর তারা এসছে আমাদের ডাকে। এবার যে চয়েস আপ টু দেম। বরাবর মমতার মঞ্চে তারা এসেছেন এবং তারা প্রত্যেক বাড়ি কিছু না কিছু উপহার পেয়ে থাকেন, এবারও হয়তো পাবেন। কিন্তু এরপর তাদের চয়েস অফ দ্য পরিবার। আপনি কি আশা করছেন যে আপনাদের দিকে শহীদ পরিবাররা থাকবে মমতা বন্দ্যোপাধ্যায়? অবশ্যই থাকবে। বন্ধুরা, আগামীকাল 21শে জুলাই, তার আগে আজকে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী এত বড় একটা ঘোষণা করলেন। আজকে এটা এই আমাদের স্পিকার, মনে হয় কি না স্পিকার আমাদের কথাটা গ্রহণ করলেন না বলে আমরা যে কথা ছিলাম ওয়াকআউট করেছি, তো বলেই স্পিকার আমরা, আপনি আমাদের কথাকে যথাযথ মান্যতা দিলেন না, এই জন্য আমরা ওয়াকআউট করছি। মদন মিত্রের শ্বেতপত্র প্রকাশের দাবি জানিয়েছেন এই ঘটনায়। এখন গভর্নমেন্টের ব্যাপারে আমাদের কিছু বলার নেই, উনি কোন জায়গায় আছেন, আমরা আকাশে না জমিতে না ভাসমান, আমরা ঠিক জানি না। আরেকটা ব্যাপার, মুখ্যমন্ত্রী বললেন যে নতুন করে ফ্রেশ এফআইআর যদি চান, যারা মারা গেছিলেন তাদের পরিবার যদি চায় নতুন করে ফ্রেশ এফআইআর করে তদন্ত করতে চান, দেন এই উত্তর আমি কি করে দেবো? বন্ধুরা, আপনার কি ব্যক্তিগতভাবে মনে হয় যে এই কমিশনের যে রিপোর্ট সেটা পার আগেই করে দেওয়া উচিত ছিল? এটাও আপনি জিজ্ঞেস করতে হবে, সেই সময় যিনি রেসপন্সিবল ছিলেন তার সঙ্গে কোনো কারণ ছিল কিনা, কেন বের করা হয়নি, এটা তার সঙ্গে কথা না বলে আমি আপনাকে বলতে পারি না। বারবারই মুখ্যমন্ত্রী ইঙ্গিত দিচ্ছে যে কাউকে বাঁচাতেই উনি কাউকে বাঁচাতে উনি প্রকাশটা করেন, আমি আর কারণ জানি না, পুলিশের বিরুদ্ধে প্রচুর অভিযোগ ছিল। সেটা আমার জানা নেই, আমি জেনে আমি বলে দেবো, কিন্তু আমি আসবো হাউসে, হাউসে তো আমি আসবো, আমি বলবো আমি আবার এসে বলে মানে উনি বলছেন যে বাদশাহ আলমের ক্ষেত্রেও উনি নিজে গিয়ে সাক্ষী দিলে পরে বাদশাহ আলম শাস্তি পেত, কিন্তু দেন জাননি শাস্তি পান। এখানেও পুলিশের বিরুদ্ধে অভিযোগ, শাস্তি হতো হয়তো, সেই কারণে উনি যান। এই তো স্পষ্ট ইঙ্গিত আপনাদের না, সামনে। বাদশাহ আলমের পুলিশের অভিযোগ, পুলিশের অভিযোগ কেন? বাদশাহ আলম তোমার মাথায় ডান্ডা মেরেছিল। না না, সেই তদন্তে ওনাকে ডাকা হয়েছে, জাননি, জাননি বলে বাদশাহ আলম শাস্তি পান। হতে পারে সেই সময় যখন হয়েছিল তখন
যাওয়ার মতো অবস্থায় ছিল কিনা সেটা আমি জানি না। পঙ্কজ ব্যানার্জি প্রসঙ্গ স্থাপিত হলো, তিনিও কমিশনের সামনে সোশ্যাল রিকোয়েস্ট চান, রিটার্ন তার সাবমিশন দিয়েছিলেন। শুনলাম এটা সেই রিপোর্ট তো এখন তো উনি বলেই দিলেন এটা ওপেন হয়ে গেছে, এখন যে কেউ পেয়ে যেতে পারে। আমরা রিপোর্টটা বের করে পড়ে নিই একটু। তার আগে এইভাবে আলাদা কি খাপছাড়া রিপোর্টের উপরে কিছু মন্তব্য করা ঠিক হবে না। আপনারা এখন এটা নিয়ে একটা পূর্ণাঙ্গ আলোচনা চাইছেন। আমি এর পূর্ণাঙ্গ আলোচনা চাইছি, যাতে ওরাও বলবেন আমরাও বলবো, তাতে কোনো অসুবিধা নেই। দাদা দাদা आज सैटरडे कमीशन पर